আসসালামু আলাইকুম। বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বনমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে এইচএসসি 2026 এর পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষার 520টি এমসিকিউ সাজেশন। তো আশা করি এই 520টি প্রশ্ন থেকে আপনারা অসংখ্য পরিমাণে এমসিকিউ পরীক্ষায় কমন পাবেন। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নে চলে যাই। যেহেতু আমরা আজকে অনেক বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই আমরা বিস্তারিত আলোচনা না করে শুধু প্রশ্নগুলো আপনাদের তাড়াতাড়ি বলে দেব। প্রথমে থাকছে প্রথম অধ্যায়ের 50টি প্রশ্ন। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় সরকার। 1935 সালের ভারত শাসন আইনের কোন রাজ্যকে বিভক্ত করা হয়? উত্তর হবে ব্রহ্মদেশ। 1935 সালের ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়ে কে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 3 ভাগে। 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল আইন শৃঙ্খলা। এটি ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্রমবিবর্তন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 1935 সালের ভারত শাসন আইন। ব্রিটিশ সরকার কত সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে? 1927 সালে। 1935 সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ। 1935 সালের ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয়? যুক্তরাষ্ট্রীয় আদালত। 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় শাসন সংক্রান্ত বিষয়সমূহকে 2 ভাগে বিভক্ত করা হয় কেন? উত্তর হবে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার জন্য। 1935 সালের আইনে কোন বিভাগের প্রাধান্য রক্ষার ব্যবস্থা করা হয়? শাসন বিভাগের। কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়? 1935 সালের আইন। 1935 সালের ভারত শাসন আইনে প্রবর্তিত গভর্নর জেনারেল মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেন না কেন? স্বেচ্ছাধীন ক্ষমতা থাকার জন্য। দায়িত্বশীল সরকার বলতে কি বোঝায়? দায়িত্বশীল সরকার বলতে বোঝায় আইন বিভাগের নিকট দায়ী সরকার। ব্রিটিশ সরকার 1919 ও 1935 সালের ভারত শাসন আইন পাশ করেন কেন? ভারতবর্ষের সাংবিধানিক সংকট নিরসনের জন্য। 1947 সালের ভারত স্বাধীনতা আইন কোন আইনের উপর ভিত্তি করে আইন প্রণীত হয়? 1940 সালের ভারত শাসন আইন দ্বারা। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হল, এখানে এটি উত্তর হবে 1 ও 2, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং দ্বৈত শাসন। 1919 সালের ভারত শাসন আইনের বিরুদ্ধে ভারতীয় কংগ্রেস কোন আন্দোলনের ডাক দেয়? সত্যাগ্রহ আন্দোলন। ভারত শাসন আইনে প্রাদেশিক তালিকায় ছিল, এটির উত্তর হবে 1 ও 3, আইন শৃঙ্খলা এবং বিষয় শিক্ষা। 1935 সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয়, প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রবর্তন করা হয়, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধের মীমাংসা করা হয়। অর্থাৎ উত্তর হবে 1, 2, 3, তিনটি। এখানে উদ্দীপক আছে, এ রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা সংবিধানের মাধ্যমে প্রদেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাঠামো সঠিকভাবে অনুসরণ করা হয়নি, ফলে প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
উদ্দীপকে কোন সাংবিধানিক আইনের কথা বলা হয়েছে? এটি ভারত শাসন আইন 1935-এর কথা বলা হয়েছে। 1935 সালে ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিচ্ছিন্ন করা হয়? ব্রহ্মদেশ। ক নামক রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান? যুক্তরাষ্ট্রে প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনার জন্য আইন প্রণয়ন করে দুটি ভিন্ন কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন আইনের মিল আছে? এটি 1935 সালে ভারত শাসন আইনের সাথে মিল রয়েছে। ক নামক রাষ্ট্রটিতে নতুন আইন প্রণয়নের কারণে এটি হয়েছিল নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম, অর্থাৎ 2 এবং 3। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝায় প্রদেশের স্বাধীনতা। ব্রিটিশ সরকার শাহরুখ প্রথম কোন প্রধানের পদক্ষেপ নেয়? প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন। প্রাদেশিক মন্ত্রিসভা তাদের যাবতীয় কাজের জন্য কার নিকট দায়ী থাকবে? প্রাদেশিক আইনসভা। প্রাদেশিক স্বায়ত্তশাসন এর মূল কথা হল আইনসভাই সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে। ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধি কারা ছিলেন? গভর্নরগণ। ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধিগণ কিভাবে নিয়োগপ্রাপ্ত হতেন? রাজা অথবা রানী কর্তৃক। প্রাদেশিক গভর্নর আইনসভা কর্তৃক গৃহীত আইনকে কিভাবে বাতিল করতে পারতেন? ভেটো প্রদানের মাধ্যমে। কোন ব্যবস্থাকে একটি আড়ম্বরপূর্ণ প্রহসন হিসেবে চিহ্নিত করা হয়? প্রাদেশিক স্বায়ত্তশাসন। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আধিপত্য বিস্তারের যে মনোভাব লালন করেছিল তা সম্ভব হয়নি কেন? মুসলিম লীগের অসহযোগিতার কারণে। কোন কারণে কংগ্রেস 8টি প্রদেশের মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করে? ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রতিবাদে। 1935 সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা ছিল অর্থহীন। কোন ভারতীয় আদালতে মিস্টার ক এর বিচার হতো না? এখানে মিস্টার ক বলতে কাকে বোঝানো হয়েছে? গভর্নর জেনারেল। 1935 সালের ভারত শাসন আইনে ভারত সরকারের সমস্ত কর্তৃত্ব কার হাতে ন্যস্ত ছিল? গভর্নর জেনারেলের। গভর্নর জেনারেল সাধারণত কত প্রকারের ক্ষমতার অধিকারী ছিলেন? 3 প্রকারের। শাসন সংক্রান্ত ব্যাপারে ভারতের সর্বময় অধীশ্বর ছিলেন গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল বিশেষ দায়িত্ব পালনের জন্য যে আইন প্রণয়ন করতে পারতেন তাকে কি বলা হতো? গভর্নর জেনারেল আইন। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে ভারতবর্ষের কয়টি প্রদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 11টি। 1937 সালের নির্বাচনে সর্বমোট 484টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ আসন পায় 108টি। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশের সর্বমোট আসন সংখ্যা ছিল 250টি। 1937 সালের সাধারণ নির্বাচনে কয়টি প্রদেশ কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? 8টি প্রদেশে। 1937 সালের নির্বাচনের পর বাংলা প্রদেশের সরকার গঠিত হলে এ দেশের মুসলমানরা নবজীবন লাভ করে কেন? মুসলিম নেতৃত্বে সরকার গঠিত হওয়ায়। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে বিহারের 152টি আসনের সর্বোচ্চ আসন লাভ করে কংগ্রেস। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে
মুসলমান স্বতন্ত্র। ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল মন্ত্রী মিশন পরিকল্পনা। 1946 সালে প্রাদেশিক নির্বাচনের সর্বমোট আসন সংখ্যা কত ছিল? 1585টি। 1946 সালের প্রাদেশিক নির্বাচনে ক দল 923টি আসন লাভ করে। এখানে ক দল হল কংগ্রেস। একটি প্রাদেশিক নির্বাচনে কমিউনিস্ট পার্টি 8টি আসন লাভ করে। নির্বাচনটি হল 1946 সালের প্রাদেশিক নির্বাচন। তো এখানে ছিল প্রথম অধ্যায়ের 50টি প্রশ্ন। আমরা এখন যাব দ্বিতীয় অধ্যায়ে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি? উত্তর হবে ভাষা। পাকিস্তানে শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু? 3.27 ভাগ। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? উত্তর, পশ্চিম এবং পূর্বাঞ্চল। ভারতে মাত্র 2টি জাতি বাস করে। উক্তিটি কার? মুহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? 56% বা 56%। পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পর কোন শহরকে রাজধানী করা হয়েছিল? করাচি। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে সর্বমোট কত বছর ঔপনিবেশিক শাসন পরিচালনা করে? প্রায় 200 বছর। কত সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? 1947 সালে। পাকিস্তান বাঙালিদেরকে কত বছর শাসন করেছিল? 24 বছর। পাকিস্তান আমলে বর্তমান বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। বাংলাদেশের মুক্তি সংগ্রাম কয় মাস স্থায়ী ছিল? 9 মাস। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র কখন জয়লাভ করে? 16 ডিসেম্বর। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কী ধরনের সংগ্রাম ছিল? সশস্ত্র সংগ্রাম। কোন আইনের ভিত্তিতে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়? ভারত স্বাধীনতা আইন। 1947 সালে কোন আইন অনুযায়ী পাকিস্তানের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়? ভারত স্বাধীনতা আইন। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান কী নামে পরিচিত ছিলেন? গভর্নর জেনারেল। বাঙালিদের 1971 সালের সংগ্রাম কী নামে পরিচিত? এটি হবে মুক্তিযুদ্ধ। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের অপর নাম কী ছিল? পূর্ব পাকিস্তানের অপর নাম ছিল পূর্ব বাংলা। ভারত শাসন আইন অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী কী ধরনের ক্ষমতার অধিকারী ছিলেন? তিনি ছিলেন প্রকৃত ক্ষমতার অধিকারী। ভারত স্বাধীনতা আইন অনুযায়ী পাকিস্তানের মন্ত্রিসভাকে কার প্রতি অনুগত থাকার কথা ছিল? প্রধানমন্ত্রীর। পাকিস্তানের স্বাধীনতা লাভের পর কাদের যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না? মন্ত্রিসভার সদস্যবর্গের। পাকিস্তান স্বাধীনতা লাভের পর কোন বিষয়টি পাকিস্তানের রাজনীতিতে উত্তাল করে তোলে? রাষ্ট্রভাষা নির্ধারণ। পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক প্রভাব কাদের দখলে ছিল? পশ্চিম পাকিস্তানিদের। পাকিস্তানিদের কোন অপকৌশলের কারণে 1958 সালের তৎকালীন পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়? সামরিক শাসন জারি। পাকিস্তানে কারা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হতে থাকে? বাঙালিরা। পূর্ব বাংলায় তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন চলছিল। বাঙালিদের। পূর্ব বাংলার বাঙালিরা কোন বুথ থেকে স্বাধীনতা আন্দোলনের দিকে অগ্রসর হয়? স্বাধিকার আন্দোলন থেকে।
লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতার বীজ, জনগণের সাম্য ও স্বাধীনতার বীজ, অর্থাৎ ১ ও ২। বাঙালি জাতীয়তাবাদ হল একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, একটি ইতিহাস ও সংস্কৃতিভিত্তিক চেতনা, একটি অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ ১, ২, ৩। আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল? শক্তিশালী বিরোধী দল গঠন। পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? যোগেন্দ্রনাথ মণ্ডল। কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়? 1947 সালে। বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানি নেতৃবৃন্দের মত সাথে কাদের সৃষ্টি হয়? পূর্ব বাংলার নেতৃবৃন্দের। পাকিস্তানের প্রথম গণপরিষদের উপজাতীয় অঞ্চল থেকে কয়জন সদস্য অন্তর্ভুক্ত হন? মোট 10 জন। পাকিস্তানের প্রথম গণপরিষদের সংবিধান প্রণয়নের জন্য কি গঠন করা হয়? মূলনীতি কমিটি। মূলনীতি কমিটি চূড়ান্ত রিপোর্ট কাদের কাছে পেশ করা হয়? গণপরিষদে। কোন রিপোর্টকে কেন্দ্র করে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে মতবিরোধ দেখা দেয়? মূলনীতি কমিটির রিপোর্ট। 1952 সালে কে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন? গোলাম মুহাম্মদ। দ্বিতীয় পরিষদ গঠন করে গোলাম মুহাম্মদ। দ্বিতীয় গণপরিষদ গঠনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? গোলাম মুহাম্মদ। কিসের মাধ্যমে গভর্নর জেনারেল দ্বিতীয় গণপরিষদ গঠন করেন? অধ্যাদেশের মাধ্যমে। কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়? 1956 সালে। পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা কাদের উপর বিমাতাসুলভ আচরণ শুরু করে? পূর্ব বাংলার উপর। পাকিস্তানের বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রে কাদের প্রতিনিধিত্ব খুবই নগণ্য ছিল? পূর্ব বাংলার। পাকিস্তানি সামরিক বাহিনীতে কাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম ছিল? বাঙালিদের। পাকিস্তানের সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানের মেজর ছিলেন কতজন? 590 জন। দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট, দ্য কেস স্টাডি অফ পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেন? তালুকদার মনিরুজ্জামান। কারা পূর্ব বাংলার জন্য সকল ক্ষেত্রে পর্বত বৈষম্য সৃষ্টি করে? পশ্চিম পাকিস্তানিরা। প্রথম গণপরিষদ বাতিল করা হয় যে কারণে? জরুরি অবস্থা জারি হলে এবং চূড়ান্ত রিপোর্টকে কেন্দ্র করে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে মতবিরোধ দেখা দিলে, অর্থাৎ 1 ও 2। উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। এখন আমরা দেখব তৃতীয় অধ্যায়ের 50টি এমসিকিউ। বঙ্গভঙ্গকে নবাব সলিমুল্লাহর কি বলে অভিহিত করেছিলেন? ইংরেজদের দ্বিমুখী নীতি। মোহামেডান প্রভিশনিয়াল ইউনিয়ন গঠনের উদ্দেশ্য কী ছিল? মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রসার ঘটানো। 1971 সালের কত তারিখে নবাব স্যার সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন? 7 জুন। দুঃখিত, এই প্রশ্নটিতে একটু ভুল আছে, এটি 1871 সালের হবে। স্যার সলিমুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকায়। চাকরি থেকে ইস্তফা নিয়ে স্যার সলিমুল্লাহর অংশগ্রহণ করেন কোথায়? রাজনীতিতে। মুসলমানদের রাজনৈতিক সম অধিকার প্রতিষ্ঠার জন্য সলিমুল্লাহ কি রচনা করেছিলেন? রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি। নবাব স্যার সলিমুল্লাহর পিতা কে ছিলেন? নবাব খাজা আহসানুল্লাহ। কিসের কারণে স্যার সলিমুল্লাহর গণমানুষের মনে স্থান করে নিয়েছিলেন? রাজনৈতিক কাঠামোর ভিত্তি রচনায়। কে আধুনিক ঢাকার গোড়াপত্তন করেন?
স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান কী ছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা। কে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি প্রশস্ত করেন? স্যার সলিমুল্লাহ। বাংলার মুসলমানগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের দ্বারা শোষণ ও নির্যাতনের শিকার হয়? হিন্দু জমিদারদের দ্বারা। কিসের ফলে বাংলার মুসলমানগণ হিন্দু জমিদারদের দ্বারা শোষণ ও নির্যাতনের শিকার হন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। স্যার সলিমুল্লাহ সময়ে শিক্ষা দীক্ষা বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে কারা? মুসলমানগণ। স্যার সলিমুল্লাহ সময়কাল সরকার কাদের আয় দিয়ে কলকাতা শহরে উন্নয়ন ঘটায়? পূর্ব বাংলার কৃষকদের। কলকাতা শহরের উন্নয়ন ঘটলেও পূর্ব বাংলার কোন সমাজের ভাগ্যের উন্নয়ন ঘটেনি? মুসলমান সমাজের। লর্ড কার্জন কী উদ্দেশ্যে বাংলাকে বিভাগ করার প্রয়োজনীয়তা অনুভব করেন? প্রশাসনিক ও রাজনৈতিক। কিসের মাধ্যমে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা লর্ড কার্জনের উদ্দেশ্য ছিল? স্বদেশী আন্দোলন দমনের জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা কার উদ্দেশ্য ছিল? লর্ড কার্জন। কিসের ফলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টির ফলে। কে বঙ্গভঙ্গ রদকে ইংরেজি সরকারের বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেন? নবাব স্যার সলিমুল্লাহ। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন কে? স্যার সৈয়দ আহমদ। মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য স্যার সলিমুল্লাহ কি গঠন করেন? মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন। মুসলিম লীগের প্রকৃত নাম কি ছিল? নিখিল ভারত মুসলিম লীগ। 1906 সালে ঢাকার শাহবাগে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন। নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন এর বিভিন্ন নেতার সমর্থনে কোন দলের জন্ম হয়? মুসলিম লীগ। কার সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়? নবাব বিকারুল মুলক। সংখ্যালঘু হবার কারণে মুসলমানগণ নিজেদের কি সংরক্ষণ করতে সক্ষম হচ্ছিল না? সামর্থ্য। আগা খান নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দ 1906 সালে কার সাথে সাক্ষাৎ করেন? লর্ড মিন্টু। মুসলিম প্রতিনিধি দলের প্রভাবশালী সদস্য কে ছিলেন? নবাব সলিমুল্লাহ। কত সালে মরলে মিন্টো সংস্কার আইন প্রণীত হয়? 1909 সালে। স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা পরবর্তীকালে মুসলমানদের কি সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে? স্বার্থ। স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা পরবর্তীকালে কাদের স্বার্থ সংরক্ষণ ও রাজনৈতিক অগ্রগতি সাধনের সহায়ক ভূমিকা পালন করে? মুসলমানদের। স্যার সলিমুল্লাহ মুসলিম সমাজে কি বিস্তারের মনোনিবেশ করেন? শিক্ষা। কে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন? স্যার সলিমুল্লাহ। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে কি নামে পরিচিত? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। স্যার সলিমুল্লাহ সমাজসেবামূলক কাজের স্বাক্ষর নিচের কোনটি? সলিমুল্লাহ এতিমখানা। পূর্ব বাংলার মুসলমানদের পাশাপাশি কাউকে সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? স্যার সলিমুল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো কোন বিশ্ববিদ্যালয়কে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে। কে বাংলার মুসলমানদের মুক্তির অগ্রদূত ছিলেন? স্যার সলিমুল্লাহ। বাংলাদেশের রাজধানী কোনটি? ঢাকা। বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কোন সালে? 1923 সালে। কে দেশবন্ধু নামে খ্যাত? নিরঞ্জন দাস। এটি নিহার রঞ্জন দাস হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান কোনটি? বেঙ্গল প্যাক্ট। দেশবন্ধু চিরঞ্জিত দাস কত সালে জন্মগ্রহণ করেন?
1870 সালে। কোন রাজনৈতিক ব্যক্তিকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? নিরঞ্জন দাস। চিরঞ্জিত দাসের বাবা কে ছিলেন? ভুবন মোহন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা পেশায় কী ছিলেন? তিনি পেশায় ছিলেন আইনজীবী। ইংল্যান্ডে চিরঞ্জিত দাস কার সান্নিধ্যে আসেন? দাদাভাই নৌরোজি এর। এখন আমরা দেখব চতুর্থ অধ্যায়ের 50টি সঠিক উত্তর। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? মোট 34 জন। কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন? 1972 সালের 10ই জানুয়ারি। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে? অনুমোদনের মাধ্যমে। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল যে কারণে? খসড়া সংবিধান প্রণয়নের জন্য। 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে? বাংলাদেশ। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল? 9 বছর। সংবিধান কি পরিচালনার সর্বোচ্চ দলিল? রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দলিল। নাগরিকের মৌলিক অধিকার সমূহ কোথায় বর্ণিত থাকে? সংবিধানে। বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে। কোন আদেশে উল্লেখ করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ। বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপ ছিল গণপরিষদ আদেশ জারি। কে গণপরিষদ আদেশ জারি করেন? রাষ্ট্রপতি। গণপরিষদ আদেশ অনুযায়ী কাদের নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা ছিল? পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ। বাংলাদেশে প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয়? 74টি। ডক্টর কামাল হোসেন গণপরিষদের খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন 12 অক্টোবর 1972 সালে। কত তারিখে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ হয়? 4 নভেম্বর 1972 সালে। 1972 সালে 11 জানুয়ারি সংবিধান আদেশে বলা হয়, অপশন 2 এবং 3, সংবিধান প্রণয়নের উদ্দেশ্য একটি গণপরিষদ গঠিত হবে। রাষ্ট্রপতি গণপরিষদের প্রধানের দায়িত্ব পালন করবেন। ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারক। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। 1972 সালে সংবিধানের ধরনের মালিকানার কথা বলা হয়েছে 3 ধরনের। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পাঠাবেন? স্পিকারের নিকট। জাতীয় সংসদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন। 1972 সালে সংবিধানের বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? সংসদীয় সরকার। কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়? অলিখিত সংবিধান। গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা? প্রতিনিধিত্বমূলক। সংবিধানের কর্ম কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 137 অনুচ্ছেদ। কোনটি 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য নয়? সীমিত ভোটাধিকার। 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য কি? দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের কয়টি প্রস্তাবনা রয়েছে? 1টি। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে? 11টি। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটি কেমন? সুস্পষ্ট ও আকর্ষণীয়। বাংলাদেশের সংবিধানের সংশোধনের বিষয়টি কোন ভাগে উল্লেখ রয়েছে? 10ম ভাগে। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে কত ভাগ ভোটের প্রয়োজন? 2/3, অর্থাৎ 3 ভাগের 2 অংশ। সংবিধানের শ্রীবৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে?
মৌলিক অধিকার সন্নিবেশ। দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন কি? সংবিধান। জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। কোথায় বলা হয়েছে? এটি বলা হয়েছে সংবিধানে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি কোথায় লিপিবদ্ধ করা হয়েছে? সংবিধানে। বাংলাদেশের সংবিধান মোতাবেক কি নির্বাহী ক্ষমতা কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা কয়টি? 300টি। 1972 সালে সংবিধান অনুযায়ী মহিলা সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? 15টি। বাংলাদেশ কী ধরনের প্রজাতন্ত্র? বাংলাদেশ এককেন্দ্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধান কাদের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন? সংসদ সদস্যদের। একটি স্বাধীন বিচার বিভাগ কিসের রক্ষা কবচ হিসেবে কাজ করে? গণতন্ত্রের। নিচের কোন কারণে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সংসদের আসন শূন্য হয়? সংসদে দলের বিপক্ষে ভোট দিলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বড় গুণ কি? মন্ত্রীদের জবাবদিহিতা। নাগরিকদের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার কোনটি? ভোট প্রদান। এখন আমরা দেখব পঞ্চম অধ্যায়ের 100টি প্রশ্ন। এ পাঠটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে আমরা বেশি প্রশ্ন রেখেছি। কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে কুরাম হবে? উত্তর 60 জন। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত? 50টি। সংরক্ষিত আসনে মহিলারা কিভাবে নির্বাচিত হন? সংসদ সদস্যদের হস্তান্তরযোগ্য ভোটে। বাংলাদেশের জাতীয় সংসদ কোন প্রকৃতির? এক কক্ষ বিশিষ্ট। নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যকে সংসদের প্রথম অধিবেশন থেকে কতদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে? উত্তর হবে 90 দিন। সাবেক সংসদ সদস্য সুহেল তাজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট জমা দিয়েছিলেন? স্পিকারের নিকট। সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি? জাতীয় সংসদ। সংসদ সদস্য নিজ স্বাক্ষরযুক্ত পত্র কার কাছে উপস্থাপনের মাধ্যমে স্বীয় পদত্যাগ করতে পারেন? স্পিকার। রহিম সাহেব একজন সংসদ সদস্য। তিনি নিচের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন? ডেপুটি স্পিকারকে। কোনটি জাতীয় সংসদের কাজ নয়? মন্ত্রিসভা গঠন। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝায়? কাস্টিং ভোট বলতে বোঝায় পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার প্রদত্ত ভোট। সংসদীয় ভাষায় বিল বলতে বোঝায় আইনের প্রাথমিক প্রস্তাব। বেসরকারি বিল বলতে কি বুঝো? সাধারণ সংসদ কর্তৃক উত্থাপিত বিল। জাতীয় সংসদে উত্থাপিত বিল কত প্রকার? 2 প্রকার। বাংলাদেশের জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন পদ্ধতির ন্যায়? ব্রিটেনের। আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিলটি সংসদে পুনর্বিবেচনাপূর্বক প্রেরিত হলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে? 7 দিন। সুহেলের বাবা জাতীয় সংসদের একজন সদস্য। তিনি নিচের কোন কাজটিতে অংশ নিতে পারছেন? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে মুলতবি প্রস্তাবের মাধ্যমে, নিন্দা প্রস্তাবের মাধ্যমে। 1 ও 2। বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচনে এক্স দল 230, ওয়াই দল 30 এবং জেড দল 27টি আসন লাভ করে। ওয়াই দল জাতীয় সংসদে কোন পদটি লাভ করবে? বিরোধী দলীয় নেতা। জাতীয় সংসদে এক্স দল এককভাবে করতে পারবে সংবিধান পরিবর্তন এবং সংবিধান সংশোধন। 1 ও 2।
জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে? জাতীয় সংসদ। দায়িত্বগত দিক থেকে জাতীয় সংসদের প্রাণ বলা হয় কাকে? জাতীয় সংসদের। কোনটির মাধ্যমে সংসদ সদস্যগণ শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন? সংসদীয় কমিটির মাধ্যমে। জাতীয় সংসদে গঠনমূলক সমালোচনা ও কার্যকর ভূমিকা রাখেন কারা? বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। সংসদ ও এর সদস্যদের বিশেষ অধিকার হল সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে, সংসদের নিজস্ব সচিবালয় থাকবে, সদস্যদের বেতন ও ভাতা সংসদ আইন দ্বারা নির্ধারিত হবে। 1, 2 ও 3। জনগণের আশা আকাঙ্ক্ষা দুঃখ দৈন্য অভাব অভিযোগ জাতীয় সংসদে প্রতিফলিত হয় কার মাধ্যমে? সংসদ সদস্যদের মাধ্যমে। জাতীয় সংসদের কোনো সদস্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে? 15 দিন। জাতীয় সংসদ কোন পদ সৃষ্টির মাধ্যমে শাসন কর্তৃপক্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়াসী হন? ন্যায়পালের। সংসদ সদস্যগণ অর্থ বিলের উপর যে সকল ছাঁটাই প্রস্তাব উত্থাপন করতে পারেন তা হল নীতি অনুমোদন ছাঁটাই, মিতব্যয় ছাঁটাই, প্রতীক ছাঁটাই, অর্থাৎ 1, 2 ও 3। প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা, কারণ তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? সংসদীয় সরকার। শাসন বিভাগের মুখ্য শাসককে? প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থায় নয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 57 নং অনুচ্ছেদে। মন্ত্রণালয়ে মুখ্য হিসাব নিরীক্ষককে? সচিব। কোনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজ? প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ করা। মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ কত শতাংশ হয়ে থাকে? এটি হবে 1 অর্থাৎ 1/10। কে মন্ত্রিসভার দায়িত্ব দেন? প্রধানমন্ত্রী। সংসদে উত্থাপিত নীতিগুলো কি নামে পরিচিত? সরকারি নীতি। বলছে উদ্দীপকটি পরে 39 এবং 40 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট এবং জবাবদিহি করতে বাধ্য। পক্ষান্তরে খ রাষ্ট্রের মন্ত্রিসভার জবাবদিহিতা শাসন বিভাগের কাছে ন্যস্ত। উদ্দীপকের আলোকে ক রাষ্ট্রের সরকার পদ্ধতি হল সংসদীয় সরকার ব্যবস্থা। উদ্দীপকের আলোকে ক রাষ্ট্রের শাসন পদ্ধতি খ রাষ্ট্রের চাইতে অধিকতর উপযোগী কারণ? এটি হবে 1, 2, 3। আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা, অধিকতর প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা, বিচার বিভাগের প্রাধান্য। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যগণের ভোটে। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 35 বছর। রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? 2/3। কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কে রাষ্ট্রে সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে থাকার সর্বোচ্চ সীমা 10 বছর। কোন সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি 2 মেয়াদ পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন? 9ম সংশোধনীতে। ক রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি? সংবিধানের 9ম সংশোধনী অনুযায়ী তিনি কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন? সর্বোচ্চ 10 বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপাধি কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন? স্পিকার। ডক্টর ইউনূস বিদেশে কোনো সম্মান বা উপাধি গ্রহণ করতে হলে কার অনুমতি প্রয়োজন? রাষ্ট্রপতির। বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না উপাধি, ভূষণ বা সম্মান। নিচের ছকটি লক্ষ্য করুন। উদ্দীপকে বাংলাদেশের সংবিধানের
উল্লিখিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যক্তিটি হলেন রাষ্ট্রপতি। প্রশ্নোক্ত চিহ্নিত ব্যক্তি নিম্নে কোন কাজটি করে থাকেন? এখন যেহেতু প্রশ্নোক্ত চিহ্নিত ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি, তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। আইনের শাসন নিশ্চিত করার অন্যতম উপায় হল শাসন বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে যিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হবেন না, প্রধান বিচারপতি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের দক্ষতাই সরকারের শাসন ক্ষমতার দক্ষতা ও যোগ্যতার মানদণ্ড। উক্তিটি কার? লর্ড ব্রাইস এর। সংবিধান বহির্ভূত কোনো বিধানকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22 নং। বিচার বিভাগীয় পর্যালোচনা হল 2 ও 3। আইনের বৈধতা বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশেষত্ব কোনটি? দেশের সর্বোচ্চ আদালত। বিচারকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ করে কে? জাতীয় সংসদ। কোন বিভাগের উপদেষ্টামূলক এখতিয়ার রয়েছে? আপিল বিভাগের। সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে আপিল বিভাগ নিয়ে এবং হাইকোর্ট বিভাগ নিয়ে, 1 ও 2। জেলা প্রশাসক নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। জেলা বিচারকদের পদের জন্য যে কোনো ব্যক্তির কর্মরত ন্যূনতম কত বছর কাল অ্যাডভোকেট হিসেবে থাকার যোগ্যতা থাকতে হবে? 10 বছর। মৃত্যুদণ্ড দিতে গেলে কার অনুমোদনের প্রয়োজন হয়? সুপ্রিম কোর্টের। সরকারি কর্ম কমিশনের দ্বারা নিযুক্ত প্রজাতন্ত্রের কর্মচারীদের অর্থদণ্ড বা অন্য দণ্ড সহ তাদের কর্মের শর্তাবলী সংক্রান্ত বিষয় কার এখতিয়ারভুক্ত? প্রশাসনিক ট্রাইব্যুনালের। দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য জেলার সর্বোচ্চ আদালত, জেলা আদালত এবং দায়রা জজের আদালত। শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা সংরক্ষণের যৌক্তিকতা কোনটি? এটি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে কিসের মাধ্যমে? বিচার বিভাগের পৃথকীকরণে। বিচার ব্যবস্থার উন্নত মানের সংরক্ষণের জন্য বিচারক ও আইন কর্মকর্তাদের কোনটি অপরিহার্য? উন্নত মানের প্রশিক্ষণ। কোনটি সংবিধানের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে? বিচার বিভাগ। প্রশাসনিক পদসোপানে সচিবের পরই কার অবস্থান? অতিরিক্ত সচিব। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর প্রধানকে? মন্ত্রিপরিষদ সচিব। সকল মন্ত্রণালয় কাজের সমন্বয় সাধন করেন কে? প্রধানমন্ত্রী। প্রশাসনিক পদসোপানে অতিরিক্ত সচিবের পরেই কার অবস্থান? যুগ্ম সচিব। মন্ত্রণালয়ে সব ধরনের কাজ কারা সম্পাদন করে থাকেন? সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী। একটি মন্ত্রণালয়ে কয়জন যুগ্ম সচিব থাকেন? 2 জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কেন্দ্রের পরেই কিসের স্থান? বিভাগীয় প্রশাসন। জেলা প্রশাসকগণের কাজের সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করেন কে? বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার কাদের মাধ্যমে উন্নয়নমূলক কাজের সমন্বয় সাধন করেন? জেলা প্রশাসকদের। কোনো কর্মকর্তা কাজে অগ্রগতি পরিলক্ষিত না হলে বিভাগীয় কর্মকর্তা কি করবেন? তাকে বদলির সুপারিশ করবেন। বিভাগীয় কমিশনারের সেবামূলক কাজ হল 1 এবং 3, অর্থাৎ দুর্ভিক্ষের প্রকোপ হ্রাস, বন্যা দুর্গতদের সহযোগিতা। জেলা প্রশাসনের প্রধানকে? জেলা প্রশাসক। জেলা প্রশাসনের চাবিকাঠিকে? জেলা প্রশাসক। কোন শাসক সর্বপ্রথম প্রশাসন ও কর আদায়ের সুবিধার্থে প্রদেশকে কতগুলি সরকারে বিভক্ত করেন? সম্রাট আকবর। বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রাথমিক একক কোনটি? জেলা। কুমিল্লা জেলার একজন জেলা প্রশাসক। তিনি কতদিনে একবার তার জেলা ঘুরে দেখবেন? 1 বছরে। জেলা প্রশাসক আপিল শ্রবণ করেন। আমাদের উত্তর হবে 2 এবং 3। দ্বিতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থেকে, তৃতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থেকে। ডেপুটি কমিশনার যে কাজ করেন তিনি দণ্ড মওকুফ করতে পারেন না, বাকি 2টি কাজ করেন। জেলার সমন্বয় সংক্রান্ত কাজ, ফৌজদারি মামলা পরিচালনা। বাংলাদেশে কতটি প্রশাসনিক উপজেলা রয়েছে? 489টি। ভূমি উন্নয়ন কর আদায় করা কোন প্রশাসনের কাজ? উপজেলা পরিষদ।
উপজেলা প্রশাসন পরিচালিত হয় কাদের দ্বারা? সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দ্বারা। কোনটি উপজেলা প্রশাসনে বিশেষ অবদান রাখে? কৃষি উন্নয়ন। উপজেলা প্রশাসন যেসব ভাতা প্রদান করে? বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1 ও 2। বাংলাদেশের শাসন ব্যবস্থার নীতি নির্ধারণের মূল কেন্দ্র সচিবালয়। এখন আমরা দেখব ষষ্ঠ অধ্যায় থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? উপজেলা প্রশাসন। স্থানীয় সরকার বলতে আমরা বুঝি যে সরকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে। উক্তিটি কার? GDH কুল। কোন সরকারের নির্দেশে স্থানীয় সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে? কেন্দ্রীয় সরকার। গ্রাম ও শহর অঞ্চলের স্থানীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্থানীয় জনপ্রতিনিধিদের শাসককে কি বলে? স্থানীয় শাসন। যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে, তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। উক্তিটি কার? E.L. হেলজ্যাক। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতাপ্রাপ্ত হয়ে কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। 1983 সাল পর্যন্ত বাংলাদেশের জেলার কত ছিল? 22টি। স্থানীয় সরকার কিসের অংশ? জাতীয় সরকারের অংশ। আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে। উল্লেখ করা হয়েছে কোথায়? বাংলাদেশ সংবিধানে। স্থানীয় স্বায়ত্তশাসন কি? জনপ্রতিনিধিদের শাসন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তা কর্মচারী হলেন স্বায়ত্তশাসিত। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কি? উপজেলা। স্থানীয় সমস্যাগুলো কাদের দ্বারা সমাধান হওয়া উচিত? স্থানীয় জনগণের মাধ্যমে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণ কোন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়? সরকারি কার্যক্রম। কোন সরকারকে গণতন্ত্রের মাতৃসদন বলা হয়? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়, কেননা এটি হবে 1, 2, 3। জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধি পায়, রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে। ইউনিয়ন পরিষদের মেয়াদ বা কার্যকাল কত বছর? 5 বছর। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত? মোট 13 জন। ইউনিয়ন পরিষদে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা কতজন? এটি হবে 3 জন। ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য কোনটি? গ্রামের শ্রীবৃদ্ধি করা। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? 5 বছর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে। স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করা হয় কত সালে? 1983 সালে। দিগন্ত মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছে। তার এই পদে বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছিল কত সালে? 1977 সালে। কত সালের পর থেকে 3 জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন? 1997 সালে। ব্যয় নির্বাহের জন্য ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে? 1 এবং 3, ঘরবাড়ির মূল্য ও জমির আয়ের উপর, হাট বাজার ও যানবাহনের উপর। উদ্দীপকটি আমরা দেখে নেই। রহিমা পারিবারিক কলহের কারণে বাবার বাড়ি চলে যায়। রহিমার স্বামী বিষয়টি মীমাংসা করতে না পেরে স্থানীয় চেয়ারম্যান সাহেবের দ্বারস্থ হয়। চেয়ারম্যান সাহেব উভয় পরিবারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেন। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মীমাংসা করা চেয়ারম্যান সাহেবের কোন ধরনের কাজ? এটি বিচার সালিশমূলক কাজ। চেয়ারম্যান সাহেবের এরূপ উদ্যোগ সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবে। পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কি? পৌর মেয়র। পৌরসভার সূচনা হয় কত সালে? 1857 সালে।
বাংলাদেশে বর্তমানে পৌরসভা সংখ্যা প্রায় কত? 319টি। পৌরসভার জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত নিচের কোনটি? মশক নিধন। পৌরসভা কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। দুঃখিত, এটি একই লেখা দুইবার রিপিট হয়েছে। পৌরসভার প্রধান কাজ কোনটি? জনকল্যাণমূলক। পৌরসভার বিচার কমিটি কত সদস্য নিয়ে গঠিত? 5 জন। বাংলাদেশের শহর এলাকায় জনস্বাস্থ্য বিষয়ে কী ধরনের কার্যাবলী পৌরসভার উদ্যোগে গৃহীত হয়? ডাস্টবিন ও ড্রেন নির্মাণ, চিকিৎসা কেন্দ্র স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি। কত সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন? 1993 সালের। পৌরসভা মনোনীত মহিলা কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলরদের কত শতাংশ হবে? 1/10। আইনসঙ্গত কারণ ব্যতীত পরপর পৌরসভার কয়টি কার্য বৈঠকে অনুপস্থিত থাকলে মেয়র বা কাউন্সিলরকে পদচ্যুত করা যাবে? 3টি। পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় আয়তনের ভিত্তিতে এবং লোকসংখ্যার ভিত্তিতে। করিম সাহেব রূপকানিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত। তিনি সকল শ্রেণী পেশার জনগণকে সম্পৃক্ত করে এলাকায় আয়ের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, নলকূপ স্থাপন, বিচার সালিশ সম্পাদন সহ নানান উন্নয়নমূলক কাজ করেন। তার প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনায় জনকল্যাণ নিশ্চিত হয়েছে। উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী? সদস্য। করিম সাহেবের এরকম ভূমিকার ফলে এলাকায় দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। এখানে অপশনের 3টি। বিচার কার্যে অংশগ্রহণ করতে পারবে, রাজনৈতিক শিক্ষা লাভ করতে হবে, স্থানীয় শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে। নিচের কোন সংস্থায় মহিলা ভাইস চেয়ারম্যানের পদ রয়েছে? উপজেলা পরিষদ। প্রশ্ন চিহ্নিত স্থানে প্রতিনিধির সদস্য সংখ্যা কত? 12 জন। উপজেলা পরিষদে জনগণের ভোটে কতজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন? 2 জন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে। কত সালে থানাকে উপজেলা নামকরণ করা হয়? 1883 সালে। প্রশাসনিক দিক থেকে উপজেলা নির্বাহী অফিসারের মর্যাদা কার সমতুল্য? অতিরিক্ত জেলা প্রশাসক। এখন আমরা দেখব সপ্তম অধ্যায়ের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও তাদের কর্মের শর্তাবলী কী দ্বারা নির্ধারিত হয়? সংসদ আইনের দ্বারা। সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে? 137। কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কে? চেয়ারম্যান। বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিক কে? জনগণ। সরকারি কর্ম কমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতি। সরকারি কর্ম কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর বয়স পর্যন্ত? 65 বছর। কর্ম কমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উপস্থাপনের ব্যবস্থা করেন? জাতীয় সংসদে। স্পেলস সিস্টেম কি? দলীয় সুযোগ। বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছে? বিচার বিভাগ। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব কার? রাষ্ট্রের স্থায়ী কর্মকর্তাদের। বাংলাদেশের কর্ম বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 1972 সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ ছিল? 57 নং। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকবেন? 5 বছর। কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন? রাষ্ট্রপতিকে।
মুজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে, সে সরকারি কাজে কি সমস্যা তৈরি করবে? দলপ্রীতি। কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত? সভাপতি নিয়োগে। কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি? সুষ্ঠু ব্যবস্থাপনা। সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এ কথাটি বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 140 নম্বর। বাংলাদেশে কর্ম কমিশনের নিরপেক্ষতা বিঘ্নিত হয় কিভাবে? দলীয় নির্বাচনের কারণে। সংসদ প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কর্ম কমিশনের সভাপতি ও সংসদের কর্মের শর্তাবলী কার আদেশে নির্ধারিত হয়? রাষ্ট্রপতি। সাংবিধানিক প্রতিষ্ঠান হল সরকারি কর্ম কমিশন এবং মহা হিসাব নিরীক্ষক 2 এবং 3। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ শুধু অপশন 3। বাংলাদেশ কর্ম কমিশনের উদ্দেশ্যগত দিক থেকে মিল পাওয়া যায় ফ্রান্সের কর্ম কমিশনের, জার্মানির কর্ম কমিশনের, ব্রিটেনের কর্ম কমিশনের, অর্থাৎ 1, 2, 3। প্রজাতন্ত্রের কর্মচারীদের আইনের দ্বারা এক বা একাধিক কর্ম কমিশন গঠন করার কথা বলা হয় নিয়োগ পদ্ধতি নির্ধারণের জন্য, পদোন্নতি নির্ধারণের জন্য, বদলি সংক্রান্ত বিষয় নির্ধারণের জন্য। 1, 2 এবং 3। মাসুদ সাহেব একজন সচিব, কিছুদিন পর তিনি অবসরে যাবেন। তিনি বাংলাদেশের উপকার করেছেন তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এবং কর্মদক্ষতা দিয়ে। এটি হবে 1, 2, 3। কর্ম কমিশনের সভাপতি নিযুক্ত হয় রাষ্ট্রপতির ইচ্ছায়, 20 বছরের অভিজ্ঞতায়, 20 বছরের অধিক অভিজ্ঞতায়, অর্থাৎ 1, 2, 3। সাংবিধানিক পদের অধিকারী কর্ম কমিশনের সভাপতি এবং কর্ম কমিশনের সদস্য 1 এবং 3। নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে? সংবিধান অনুযায়ী। প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কোনটি নির্বাচন কমিশনারের কাজ নয়? উপজেলা চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন ব্যবস্থায় সংগঠন, নির্বাচনী বিধিবিধান এবং নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা রয়েছে? 118 নং। নির্বাচন কমিশনের সভাপতিকে? প্রধান নির্বাচন কমিশনার। সংসদ প্রণীত আইনের বিধান সাপেক্ষে কে নির্বাচন কমিশনারদের কাজের শর্তাবলী নির্ধারণ করবেন? রাষ্ট্রপতি। এ পর্যন্ত বাংলাদেশে কতজন প্রধান নির্বাচন কমিশনার কর্মরত আছেন? 7 জন। রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদে শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পরবর্তী কত দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিনের মধ্যে। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন পরিচালনা করা। বাংলাদেশে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন করে, সংসদ নির্বাচনী এলাকা নির্ধারণ করে। 1 এবং 3। নির্বাচন কমিশনের দায়িত্ব হল নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচিত এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুত করা। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে? ভোটার তালিকা বিধিমালা সংশোধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ব্যালট বাক্স ব্যবহার। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রয়োজন, কারণ এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচন তফসিল ঘোষিত হওয়ার পরে আদালত কোনো বিষয়ে? 1 এবং 3। নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই সে একটি সংস্থার অফিসে যায়। উক্ত অফিস তাকে একটি পরিচয়পত্র প্রদান করে। সে পরিচয়পত্র দ্বারা ভোট প্রদান ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে। নাবিলা কোন সাংবিধানিক সংস্থার অফিসে যায়? নির্বাচন কমিশন। উক্ত পরিচয়পত্র দ্বারা নাবিলা আর যে কাজ করতে পারবে? পাসপোর্ট তৈরি, বিমানের টিকিট বুকিং, ব্যাংক হিসাব খোলা।
রাশেদ অনার্স প্রথম বর্ষের ছাত্র। সামনে নির্বাচনে সে ভোট দিতে চায়, তাই সে একটি সংস্থার অফিসে যায়। অফিস তাকে একটি পরিচয়পত্র প্রদান করে। উক্ত সংস্থা দেশে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। রাশেদ যে সংস্থার অফিসে গিয়েছিল, নির্বাচন কমিশন। উক্ত সংস্থা যেভাবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? অ্যাটর্নি জেনারেল। সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? অ্যাটর্নি জেনারেল। এখন আমরা দেখব অষ্টম অধ্যায়ের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশে কত বছর বয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী হয়? 18 বছর। নির্বাচন কি? প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। ক রাষ্ট্রে ভূমিহীন মানুষরা ভোটার হওয়ার যোগ্যতা রাখে না? ক রাষ্ট্র কোন বিষয়টি অনুপস্থিত? সর্বজনীন ভোটাধিকার। সাজ্জাদ এর দেশে একই ভোটার তালিকা দিয়ে মানুষ স্থানীয় এবং জাতীয় নির্বাচনে ভোট দিয়ে থাকে। সাজ্জাদ এর দেশে কোন বিষয়টি কার্যকর হয়েছে? সম ভোটাধিকার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কোন ক্ষেত্রে বয়সের তারতম্য লক্ষ্য করা যায়? বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থী সর্বোচ্চ কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? 3টি আসনে। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ শাসন ক্ষমতায় কিভাবে অংশগ্রহণ করে? পরোক্ষভাবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? ধারাবাহিকতা নেই। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের সাথে যে ধরনের কার্যক্রম পরিচালনা করে? ভোটার তালিকা বিধিমালা সংশোধন, ব্যালট বাক্স ব্যবহার, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 1, 2, 3। নির্বাচন এটি প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, জনমত যাচাই প্রক্রিয়া। 2 এবং 3। প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া হবে না। বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য হল সর্বজনীন ভোটাধিকার, গোপন ভোট পদ্ধতি, একক নির্বাচনী এলাকা। নির্বাচনী প্রার্থী জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃত দলীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং শাসন ব্যবস্থার বিভিন্ন স্তরে। নির্বাচনে একজন কর্মী বা রাজনৈতিক নেতা দলীয় প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করেন, আবার নির্বাচনের নিরপেক্ষতা ও সততা বজায় রাখার চেষ্টা করেন। 1 এবং 3। এ দেশের অধিকাংশ ক্ষেত্রে সরকার পরিবর্তিত হয়েছে। এখানে হত্যার মাধ্যমে এটি হবে না, অভ্যুত্থানের মাধ্যমে এবং সাংবিধানিক পত্রিকায়। এটি হবে 2 এবং 3। ক রাষ্ট্রের পঞ্চম নির্বাচনটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে। সেখানে প্রাপ্তবয়স্ক নাগরিকরা গোপনে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। অনুচ্ছেদে কী ধরনের ভোটাধিকার ফুটে উঠেছে? সর্বজনীন ভোটাধিকার। প্রতিপক্ষের সাথে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সাদৃশ্য রয়েছে গোপন ভোটদান এবং সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের জাতীয় নির্বাচনে 1973 কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আওয়ামী লীগ। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে? 1973 সালের 7 মার্চ। কত তারিখে সংসদের দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়? 1979 সালের 18 ফেব্রুয়ারি। 1979 সালে সাধারণ নির্বাচনে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন? 2352 জন। 1969 সালের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি কতজনকে মনোনীত করে? 89 জন। 1973 সালের নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো, এখানে অপশন 1 আছে আওয়ামী লীগ 96.63% আসন পায়। অপশন 2 আছে শতকরা 85% ভোট দান করে, এবং অপশন 3 আছে আওয়ামী লীগ 73.66% ভোট পায়। তাহলে আমাদের অপশন 3টা সঠিক নয়, 1 এবং 2 সঠিক। 1986 সালে সাধারণ নির্বাচনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন? 1527 জন। জাতীয় সংসদ বাতিল করলে কয় দিনের মধ্যে সংসদের নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে? 90 দিনের মধ্যে।
1986 সালে নির্বাচনের তাৎপর্য হলো এর মাধ্যমে গণতন্ত্রের পথ রচিত হয়, রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা হ্রাস পায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণীত হয়। কততম জাতীয় সংসদে? ষষ্ঠ। 1991 সালের নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 27 ফেব্রুয়ারি। 1991 সালে সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটি আসন লাভ করে? 142টি। কোন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসন পেয়েছিল? পঞ্চম। জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য সাধারণ আসনে কমপক্ষে কতটি আসন পাওয়ার প্রয়োজন হয়? 151টি। রহিম বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কর্তৃক পরিচালিত একটি নির্বাচন নিয়ে পর্যালোচনা করে। উক্ত নির্বাচন গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রাথমিক পদক্ষেপ, দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কতজন সদস্য মোতায়েন করা হয়? মোট 4 লক্ষ। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম কতটি আসনে মনোনয়ন দেয়? 104টি। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটি আসন লাভ করে? 116টি। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ কত বছর পর ক্ষমতাসীন হয়? 21 বছর। নিচে উদ্দীপকটি পড়ো এবং 36 এবং 37 নং প্রশ্নের উত্তর দাও। বিচারপতি হাবিবুর রহমান স্মরণে অনুষ্ঠিত জনসভায় বক্তারা বলেন, তিনি ছিলেন ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও আইনজীবী। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে আছেন। অনুচ্ছেদে উল্লিখিত ব্যক্তিত্বের তত্ত্বাবধানে কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। অনুচ্ছেদে উল্লিখিত ব্যক্তির তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের বৈশিষ্ট্য হল, এখানে অপশনে 3টি, আপনারা পাউজ করে দেখে নেবেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? 4 দলীয় ঐক্যজোট। 2001 সালের সাধারণ নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে? 52টি। বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 2001 সালে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের পরিমাণ 75.59%। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কতজন দলীয় প্রার্থী ছিলেন? 1439 জন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোট সর্বমোট কতটি আসন লাভ করে? 216টি। এ দেশে বিগত যেসব সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে? 1, 2, 3, অর্থাৎ 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ, 1996 সালে সপ্তম জাতীয় সংসদ, 2001 সালের অষ্টম জাতীয় সংসদ। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট মোট কতটি আসন লাভ করে? 33টি। জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 5 জানুয়ারি 2014। বাংলাদেশে মোট কতবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে? 10 বার। বাংলাদেশে সর্বশেষ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 10ম। নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কতটি আসন জয়লাভ করে? 25টি। নবম জাতীয় সংসদ নির্বাচনে কতজন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন? 60 জন। এখন আমরা দেখব নবম অধ্যায়ের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূল কথা। উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে শরিক হয় কত সালে? 1973 সালে।
বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য কোনটি? শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য হল সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান শর্ত কি? বন্ধুত্বের নীতি। আমি কোনো ব্লকে নেই, প্রাচ্য ব্লকেও নেই, পাশ্চাত্য ব্লকেও নয়। আমি স্বাধীন নিরপেক্ষ বৈদেশিক নীতিতে বিশ্বাসী। উক্তিটি কার? শেখ মুজিবুর রহমান। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের কোন নীতি গ্রহণ করেছে? জোট নিরপেক্ষ নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতি স্বাধীন ও নিরপেক্ষতার পাশাপাশি কিরূপ? আদর্শ ভিত্তিক। বাংলাদেশের বৈদেশিক নীতির কথা উল্লেখ হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 25 নং অনুচ্ছেদে। বৈদেশিক শব্দের অর্থ কি? অন্য দেশ সম্বন্ধীয়। ন্যাশনাল পলিসি শব্দের অর্থ কি? জাতীয় নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সহাবস্থান। নীতি 1 এবং 3। সার্ক গঠিত হয় কত সালে? 1985 সালে। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? আহমেদ সালাম। সার্ক হল আঞ্চলিক সংস্থা। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হল আফগানিস্তান। প্রতিষ্ঠাকালীন সময়ে সার্কের সহযোগিতার ক্ষেত্রে ছিল কয়টি? 9টি। সার্কের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? কলম্বোতে। কত সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 1987 সালে। সার্কভুক্ত কোন দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে? ভারত। কে সার্কের প্রথম মহাসচিব ছিলেন? আবুল আহসান। নিচের ছক থেকে 23 এবং 22 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আছে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান। অর্থাৎ এই দেশগুলো কিন্তু সার্কভুক্ত দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে উদ্দীপক প্রশ্নোত্ত চিহ্নিত সংস্থাটির নাম কি? এটি হবে সার্ক। ছকে চিহ্নিত প্রশ্নোক্ত চিহ্নিত সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর উপর অর্থনৈতিক সহযোগিতা করে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। 1 এবং 2। কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে। ওআইসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আইসিটিবিটিআর বাংলাদেশের কোথায় প্রতিষ্ঠিত হয়? গাজীপুরে। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি অর্থ কি? ইসলামী সম্মেলন সংস্থা। ওআইসি গঠনের উদ্দেশ্য হল মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে সংহতি বৃদ্ধি করা। কমনওয়েলথ গঠন করা মুসলিম দেশসমূহের সর্ববৃহৎ সংগঠনের নাম কি? ওআইসি। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম মুসলিম দেশ? তৃতীয়। কত সালে ইসলামিক সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়? 1974 সালে। 1974 সালে ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? লাহোরে। ওআইসি এর বর্তমান পূর্ণ নাম কি? ইসলামিক সহযোগিতা সংস্থা। ওআইসির সদস্যভুক্ত কোন দেশগুলো বাংলাদেশে জনশক্তি রপ্তানি করছে? তেল সমৃদ্ধ দেশসমূহে। কোন সালে ঢাকায় ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়? 1983 সালে। ওআইসির প্রধান কাজ কি? নীতি ও দৃষ্টিভঙ্গির সমন্বয়। সেক্রেটারিয়েট গঠিত হয় একজন সেক্রেটারি জেনারেল, 3 জন সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রয়োজনীয় স্টাফ নিয়ে, অর্থাৎ 1, 2, 3। ওআইসি বাংলাদেশে ওআইসির সদস্যপদ লাভের ফলে 3টি হয়েছিল। বিভিন্ন মুসলিম দেশের স্বীকৃতি পায়, জাতিসংঘ সহ অন্যান্য সংস্থার সদস্যপদ সহজে পেয়ে যায়, যুদ্ধ পরবর্তী দেশের পুনর্গঠনে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলো সহযোগিতা পায়, অর্থাৎ 1, 2, 3। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? এটি 28টি ছিল, কিন্তু বর্তমানে এটি 32টি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? এটি কিন্তু 28টি পূর্বে উত্তর ছিল, বর্তমানে আরও 4টি নতুন দেশ যুক্ত হয়েছে, তাই এটি উত্তর হবে 32টি।
ইইউ দেশগুলোর মধ্যে যে একক মুদ্রা চালু হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ইউরো। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের নাম কি? ইসি। ইইউ এর বর্তমান সদস্য কত? এটি আমরা আগেও পড়েছি যে 32টি হবে। ইইউ এর অফিসিয়াল ভাষা কয়টি? 23টি। এটি যেহেতু আগের তত, তাই এটি বৃদ্ধিও পেতে পারে, তাই আপনারা গুগলে দেখে যাবেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম কি? ইউরো। কোন ক্ষেত্রে ইউরোপ এখন বিশ্ব শক্তি? অর্থনৈতিক ক্ষেত্রে। ইইউ কোন দেশের শক্ত প্রতিপক্ষ হতে পারে? যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। মূলত কোন দেশগুলো নিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছে? প্রাক্তন ব্রিটিশ উপনিবেশবাদভূত। তো আমরা আমাদের ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমরা দেখব দশম অধ্যায়ের 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ডিজেবল। বিশ্বে শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধকতায় সমস্যায় আক্রান্ত? 10 ভাগ, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 10 জন। জাতিসংঘ কোন সালে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করে? 2006 সালে। কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 17 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রকৃতি অনুযায়ী কত ধরনের প্রতিবন্ধী লক্ষ্য করা যায়? 4 ধরনের। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্যে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? সচেতনতা বৃদ্ধি। সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে না পারা জনগোষ্ঠীকে কি বলা হয়? বিশেষ চাহিদার জনগোষ্ঠী। সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে কতজন মানুষ প্রতিবন্ধী? 1,30,00,000। অনুন্নত দেশসমূহে প্রতিবন্ধীদের জীবনযাপন করে কিভাবে? পরাশ্রয়ী ও লাঞ্ছিত। প্রতিবন্ধীরা সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে কি করতে পারে না? স্বাভাবিক জীবনযাপন। আধুনিক কালে কোন ধরনের সম্প্রসারণ ঘটেছে? প্রতিবন্ধী সংক্রান্ত ধারণা। অর্থনৈতিক দুরবস্থার কারণে বঞ্চিত জীবনযাপনে অপারগ ব্যক্তিগণ কি ধরনের প্রতিবন্ধী? তারা হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধী। কোন সমস্যাটি প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা বলে বিবেচিত? মৌলিক চাহিদা পূরণজনিত সমস্যা। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে সর্বাগ্রে কিসের প্রয়োজন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সর্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে কি নীতিমালা অনুসরণ করতে হবে? সমতার নীতিমালা। প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে কী ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে? পুনর্বাসন কর্মসূচি। বধিরদের কী ধরনের শিক্ষায় শিক্ষিত করতে হবে? কারিগরি শিক্ষায়। সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম কাদের জন্য গ্রহণ করা হয়েছে? শারীরিক প্রতিবন্ধী। দুর্নীতি কি? দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি কোন ধরনের ব্যাধি? দুর্নীতি সামাজিক ব্যাধি। দুর্নীতি দমনের পূর্ব শর্ত হল আইনের শাসন। দুর্নীতি সামাজিক ব্যাধি কেন? সংক্রমিক বলে। মানুষের সম অধিকার নিশ্চিত করা যাচ্ছে না কেন? দুর্নীতির কারণে। অবৈধ পন্থায় জনস্বার্থ বিরোধী কাজকে বলে? দুর্নীতি। স্বীকৃত ও প্রতিষ্ঠার সামাজিক ব্যাধি কোনটি? দুর্নীতি। আদর্শের বিচ্যুতি থেকে কি জন্ম নেয়? সামাজিক দুর্নীতি। কোন পেশায় দুর্নীতি করা সম্ভব? সব পেশায়। রাষ্ট্রের দুর্নীতির প্রধান কারণ কি? আর্থিক অসচ্ছলতা ও জীবনযাত্রার নিম্নমান। বাংলাদেশের কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে? বেকারত্ব। বাংলাদেশের বেকার সমস্যার অন্যতম কারণ কি? কর্মসংস্থানের অপর্যাপ্ততা। দুর্নীতির কারণে কি সংঘটিত হয়? ক্ষমতার অপব্যবহার। কোনটি দুর্নীতি বিস্তারে সহায়ক পরিবেশ সৃষ্টি করে? আইনের সুষ্ঠু ব্যবহার। রাষ্ট্রীয় ক্ষমতা লাভের তীব্র আকাঙ্ক্ষা।
নির্বাচনের শিক্ষার্থীরা কিভাবে ভোটারদের প্রভাবিত করে? বিপুল অর্থ ব্যয় করে। প্রার্থীরা নির্বাচিত হওয়ার পর কিভাবে তাদের নির্বাচনী ব্যয় উঠানোর চেষ্টা করে? ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। দুর্নীতি বিষয়ক স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার নাম কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে দুর্নীতি দমনে সাংবিধানিক সংস্থা কি? দুর্নীতি দমন কমিশন। আইনের নিরপেক্ষ প্রয়োগ কিসের জন্য প্রয়োজন? দুর্নীতি দমনে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে? ৭৭ নং অনুচ্ছেদে। দুর্নীতি প্রতিরোধের অন্যতম শর্ত কি? স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত কি? গণ সচেতনতা সৃষ্টি করা। দুর্নীতি দমনের উত্তম উপায় কি? মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কেন গঠন করা হয়? সরকারি পর্যায়ে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য। বাংলাদেশে মহা হিসাব নিরীক্ষকের কাজ কি? সরকারি হিসাব নিরীক্ষা পূর্বক রিপোর্ট পেশ। বাংলাদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠন করা হয়? ২০০৪ সালে। কোনটি দুর্নীতি দমন কমিশনের গৃহীত কর্মসূচি? দুর্নীতিকে না বলুন। কোনটির ফলে মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ঘটে? খাদ্যে ভেজাল। কোন রসায়নটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর? সোডিয়াম ক্লোরাইড। কোনটি কীটনাশক? পিসিবি তৈল। নিচে খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কোন দ্রব্য যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাকে কি বলে? ভেজাল খাদ্য। মাছ, দুধ, ফলমূলে কি মেশানো হয়? ফরমালিন। তো এই ছিল পৌরনীতি দ্বিতীয় পত্রের 10টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 550টি এমসিকিউ। আশা করি এই 550টি এমসিকিউ এর বাইরে আপনাদের কিছুই পড়তে হবে না। এইখান থেকে আপনারা সর্বোচ্চ 80 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।